ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটে এখন এমন কিছু ঘটছে যাকে আক্ষরিক অর্থেই এক বিশাল ম্যাক্রো ডোমিনো ইফেক্ট বলা যায়। একজন মার্কেট অ্যানালিস্ট হিসেবে দেখলে এটা শুধুই তেলের বাজারের কোনো সাধারণ ওঠানামা নয়। এটা রীতিমতো এমন এক আর্থিক ভূকম্পন যা পুরো বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ডকে নাড়িয়ে দিচ্ছে। আর এই পুরো নাটকীয়তার কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি ফ্যাক্টর: সংযুক্ত আরব আমিরাত, ওপেক এবং বর্তমানের তীব্র ডলার সংকট। এখন সবচেয়ে বড় যে আর্থিক রহস্যটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তা হল কেন বিশ্বের অন্যতম ধনী একটি ইনভেস্টমেন্ট হাব হঠাৎ করে একটি গোপন মার্কিন ডলার বেলআউটের জন্য এমন মরিয়া হয়ে উঠল। মানে ব্যাপারটা একবার ভাবা যাক, যাদের কাছে সম্পদের কোনো অভাব নেই তারা কেন আমেরিকার কাছে হাত পাচ্ছে? সাধারণত ফিনান্সিয়াল মার্কেটে এমনটা দেখা যায় না। এর পেছনে কাজ করছে ভূ রাজনীতি আর সামষ্টিক অর্থনীতির এমন এক জটিল সমীকরণ যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। তো এই সমীকরণের প্রথম পর্বটি হল অয়েল শক এবং ওপেক থেকে আমিরাতের প্রস্থান। ঘটনা প্রবাহের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় পরিস্থিতি কতটা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই টাইমলাইনটা খেয়াল করলেই দেখা যাবে শুরুটা হয়েছিল ইরান যুদ্ধের ইম্প্যাক্ট দিয়ে। এরপর এর সরাসরি প্রভাব পড়ল হরমুজ প্রণালীতে। সেখানে তেল সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটায় গ্লোবাল এনার্জি মার্কেটের চরম অস্থিরতা তৈরি হলো। আর এই সবকিছুর ক্লাইম্যাক্স হলো আগামী ১ মে থেকে শক্তিশালী জোট ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘোষণা। এই একটা মাত্র সিদ্ধান্ত গোটা এনার্জি মার্কেটে আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছে। এই কৌশলগত পরিবর্তনের পেছনের লজিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ওপেকের ভেতরে থাকলে আমিরাতকে একটি অত্যন্ত কঠোর উৎপাদন কোটা মেনে চলতে হতো, কিন্তু বর্তমান যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে তারা চাইছে ওপেকের বাইরে গিয়ে স্বাধীনভাবে তেল উত্তোলন করতে। সোজা কথায়, জোটের স্বার্থের চেয়ে এখন নিজেদের জাতীয় টিকে থাকা আর যুদ্ধের ক্ষতি পুষিয়ে নেওয়াটাই তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। একজন বিশ্লেষকের চোখে এটা অত্যন্ত অ্যাগ্রেসিভ কিন্তু সময়োপযোগী একটি মার্কেট স্ট্র্যাটেজি। তেলের বাজারের এই ধাক্কাটা সরাসরি গিয়ে পড়ল কারেন্সির ওপর। শুরু হলো আমাদের দ্বিতীয় পর্ব, দিরহাম লিকুইডিটি বা তারল্য সংকট। $100 বিলিয়ন, অঙ্কটা মোটেও ছোট নয়। যুদ্ধের কারণে আমিরাতের তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের নিজস্ব মুদ্রা দিরহামের মান স্থিতিশীল রাখতে এই বিপুল পরিমাণ ডলার রিজার্ভ তলানিতে এসে ঠেকেছে। এই বিশাল পতনই বুঝিয়ে দেয় যে আমিরাতের অভ্যন্তরীণ অর্থনীতিতে ঠিক কতটা জোরালো ধাক্কা লেগেছে এবং কেন তার এখন এত বেশি মরিয়া। আর এই তীব্র ডলার সংকট মেটাতেই আলোচনা চলছে একটি কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট নিয়ে। মার্কেট টার্মিনোলজিতে বলতে গেলে এটি মূলত দুটি দেশের মধ্যে মুদ্রা বিনিময়ের একটি আর্থিক লাইফলাইন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা আমিরাতের জন্য আক্ষরিক অর্থেই একটি গোপন বেল আউট হিসেবে কাজ করছে। এই মুহূর্তে ওয়াশিংটনের কাছ থেকে এই সাপোর্ট পাওয়াটা তাদের জন্য বলতে গেলে বাঁচা মরার লড়াই। এবার আসা যাক তৃতীয় পর্বে। আর এখানেই তৈরি হচ্ছে গ্লোবাল সিস্টেমের জন্য সবচেয়ে বড় ঝুঁকি, পেট্রোডলারের প্রতি সরাসরি হুমকি। এই ব্যাপারটা সত্যিই চমকপ্রদ। বর্তমান বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য রয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমিরাত এখন একটা ভয়ঙ্কর লেভারেজ প্লে করছে। তারা সোজা কথায় প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে যে যদি আমেরিকা খুব দ্রুত তাদের এই ডলারে জোগাড় না দেয়, তাহলে তারা বাণিজ্যের বিকল্প হিসেবে সরাসরি চীনা ইউয়ান ব্যবহার করা শুরু করবে। আন্তর্জাতিক বাজারে মার্কিন মুদ্রার একক আধিপত্যের জন্য এর চেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আর কিছুই হতে পারে না। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বক্তব্য অনুযায়ী এশিয়ার এবং আরবের অন্যান্য মিত্র দেশগুলো এখন ঠিক একই ধরনের ডলার লাইফলাইন দাবি করছে। মার্কেটের ভাষায় এটাকে বলে ফিনান্সিয়াল কন্টেজিয়ন বা আর্থিক ছোঁয়াচে রোগ, যা এই মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ার অপেক্ষায়। এই অভূতপূর্ব সংকটে আমেরিকার রেসপন্স কী, সেটাই আমাদের চতুর্থ পর্ব, প্রস্তাবিত মার্কিন বেল আউট। মার্কেটের এই অদ্ভুত অসঙ্গতি বা অ্যানোমালিটা সত্যিই অবাক করার মতো। একটু ভেবে দেখলে পরিষ্কার হবে সাধারণত ডলার বেইল আউটের জন্য কারা আবেদন করে। আর্জেন্টিনা বা তুরস্কের মতো দেশগুলো, যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে ধুঁকছে। কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের মতো একটি ধনী বিনিয়োগের স্বর্গরাজ্য। একটি ধনী দেশের যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশের মতো সাহায্য প্রয়োজন পড়ে, তখন সেটা মার্কেট এক্সপার্টদের ভ্রু কুঁচকে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে যদি বর্তমান ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো নিউট্রালি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যায় তারা কিন্তু আরব দেশগুলোর এই অনুরোধে বেশ পজিটিভ সাড়াই দিচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের আর্থিক ও কৌশলগত প্রভাবটা ধরে রাখার জন্যই তারা এই ডলার লাইফলাইন নিয়ে জোর কদমে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এত বড় একটা ডিল আর সেখানে কোনো পলিটিক্যাল রিস্ক বা বিতর্ক থাকবে না তা তো হয় না। এটাই আমাদের পঞ্চম পর্ব।
আমেরিকার ভেতরেই কিন্তু বেশ কিছু ফ্রিকশন পয়েন্ট বা বাধা তৈরি হচ্ছে। একদিকে দেশটিতে চলছে উচ্চ মূল্যস্ফীতি আর জ্বালানির চড়া দাম, সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যে ডেমোক্র্যাটরা প্রশ্ন তুলেছে, নিজেদের রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমিরাতের মধ্যে একটি ধনী দেশকে কেন সাহায্য করা হবে? এর পাশাপাশি ট্রাম্প পরিবারের সাথে দুবাইয়ের ব্যবসায়িক সম্পর্ক, যেমন ট্রাম্প টাওয়ার প্রজেক্টের প্রসঙ্গটিও চলে এসেছে। অ্যানালিস্টদের কাছে এগুলো হলো সেই সব ভেরিয়েবল যা যে কোনো মুহূর্তে এই চুক্তির গতিপথ পাল্টে দিতে পারে। সবকিছু মিলিয়ে আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যাকে বলা যায় পর্ব ৬, নতুন সামষ্টিক অর্থনীতির বাস্তবতা। এই পুরো সিনারিওর মূল সারমর্মটা কিন্তু মার্কেট এক্সপার্টদের এই একটি কথাতেই লুকিয়ে আছে, আর তা হল বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী জোটের চেয়ে নগদ অর্থের প্রয়োজনীয়তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দশকের পর দশক ধরে চলা জিওপলিটিক্যাল লয়্যালটির চেয়েও যে ইমিডিয়েট লিকুইডিটি বা তরল নগদ অর্থ এখন কতটা ক্রুশাল, এই ঘটনাটি তারই সবচেয়ে বড় প্রমাণ। দীর্ঘমেয়াদী পরিণতির কথা চিন্তা করলে এই বেইলআউট নিশ্চিত করাটা আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত চাল। এই ডলার লাইফলাইন যদি সফলভাবে দেওয়া যায়, তবে তা মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে আমেরিকান প্রভাবকে আরও অনেক বেশি দীর্ঘায়িত এবং সুসংহত করতে সাহায্য করবে। তবে দিন শেষে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, তাৎক্ষণিক তারল্য বা লিকুইড ক্যাশের এই মরিয়া খোঁজ, এটা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ওপর মার্কিন ডলারের এতদিনের একচেটি আধিপত্যকে ভেঙে দেবে? বিশ্ব অর্থনীতি এখন যে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, তাতে এই প্রশ্নের উত্তরটাই হয়তো নির্ধারণ করে দেবে আগামীর ফিন্যান্সিয়াল ওয়ার্ল্ড অর্ডার।